বাংলাদেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং প্রায় ১০ লাখ পেনশনভোগীর ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে। দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে পরিবর্তন আসছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বেড়ে দাঁড়াতে পারে ১,৬০,০০০ টাকায়। আর সবচেয়ে নিচের গ্রেড অর্থাৎ ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বেড়ে হতে পারে ২০,০০০ টাকা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য। আজকের প্রতিবেদনে আমরা একে একে যাকে জানাবো নবম পে স্কেলের একদম সবশেষ আপডেট, গেজেট প্রকাশ নিয়ে সরকারের অবস্থান, গ্রেড অনুযায়ী বিস্তারিত বেতন কাঠামো, বাস্তবায়নের সময়সূচি, বাজেটে বরাদ্দ কত টাকা রাখা হয়েছে, কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়া, পেনশনভোগী ও শিক্ষকদের জন্য কি থাকছে এবং গেজেট প্রকাশের পর ঠিক কি কি ঘটতে পারে তার সম্ভাব্য পূর্বাভাস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু তথ্য থাকছে যা আপনার বেতন হিসাব সরাসরি বদলে দিতে পারে। নমস্কার ও আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের বিশেষ প্রতিবেদনে। আমি আছি আপনাদের সঙ্গে এবং আজকের পুরো প্রতিবেদন জুড়ে থাকছে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ও প্রতীক্ষিত বিষয়, নবম জাতীয় পে স্কেল। এই মুহূর্তে সারা দেশের সরকারি অফিস, আদালত, স্কুল, কলেজ, হাসপাতাল, থানা, ব্যাংক থেকে শুরু করে প্রতিটি সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা একটি প্রশ্নের উত্তর খুঁজছেন। প্রশ্নটি হলো, আমার বেতন কবে বাড়বে এবং কত বাড়বে? আজকের প্রতিবেদনে আমরা সেই প্রশ্নেরই বিস্তারিত উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। সবার আগে চলে যাই আজকের সবচেয়ে টাটকা তথ্যে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার নতুন বেতন কাঠামো একবারে পুরোপুরি কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা চূড়ান্ত করেছে। প্রথম পর্যায়ে সরকারি চাকরিজীবীদের কেবল মূল বেতন অর্থাৎ বেসিক স্যালারি বৃদ্ধি করা হবে বলে জানা গেছে। এর আগে চলতি বছরের জুন মাসে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপনের সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন। জাতীয় সংসদে দেওয়া বাজেট বক্তব্যে তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, ১ জুলাই থেকেই ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামো বহাল থাকা এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সরকার এই উদ্যোগ নিয়েছে বলেও তিনি সেই সময় উল্লেখ করেছিলেন। তবে দর্শক, লক্ষণীয় বিষয় হলো ১ জুলাই ২০২৬ ইতিমধ্যে পার হয়ে গেছে, কিন্তু চূড়ান্ত গেজেট এখনও প্রকাশিত হয়নি। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কিছুটা সময় লাগছে। তবে সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে যে গেজেট প্রকাশিত হলে ১ জুলাই থেকে বকেয়া সহ নতুন বেতন কাঠামোর সুবিধা কর্মচারীরা পাবেন। অর্থাৎ গেজেট দেরিতে এলেও আর্থিক সুবিধা প্রাপ্তির তারিখ পিছিয়ে যাচ্ছে না। এটাই এখন পর্যন্ত সবচেয়ে স্বস্তির খবর। এখন চলুন একটু পেছনে ফিরে দেখি নবম পে স্কেল আসলে কি এবং কেন এটি এত জরুরি হয়ে উঠেছে। স্বাধীন বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের জন্য প্রথম বেতন কাঠামো জারি হয়েছিল ১৯৭৩ সালে। এরপর থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট ৮টি জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর অন্তর নতুন পে স্কেল আসার কথা থাকলেও নানা কারণে তা দীর্ঘায়িত হয়েছে। সবশেষ অষ্টম পে স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালের জুলাই মাসে। সেই হিসেবে ২০২০ সালেই নবম পে স্কেল আসার কথা ছিল, কিন্তু বৈশ্বিক করোনা মহামারী এবং তার পরবর্তী অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়। ফলে টানা ১১ বছর একই বেতন কাঠামোয় চলছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। অথচ এই সময়ে দ্রব্যমূল্য বেড়েছে বহুগুণ, বাসা ভাড়া বেড়েছে, শিক্ষা ও চিকিৎসা ব্যয় বেড়েছে। ফলে সরকারি চাকরিজীবীদের প্রকৃত আয় কার্যত অনেকটাই কমে গেছে। এই বাস্তবতা থেকেই নবম পে স্কেলের দাবি জোরালো হয়ে ওঠে।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের এই দাবি আমলে নিয়ে গঠন করে জাতীয় বেতন কমিশন ২০২৫। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে এই কমিশন গঠিত হয়। কমিশনকে দায়িত্ব দেওয়া হয় বর্তমান বেতন কাঠামো পর্যালোচনা করে একটি যুগোপযোগী ও বৈষম্যহীন বেতন কাঠামোর সুপারিশ তৈরির। কমিশন দেশের বিভিন্ন পর্যায়ের কর্মচারী সংগঠন, বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদদের সঙ্গে দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় চলতি বছরের ২১শে জানুয়ারি। এই প্রতিবেদনে সুপারিশ করা হয় মূল বেতন গড়ে প্রায় ১০০ থেকে ১৪০% পর্যন্ত বৃদ্ধির, বিশেষ করে নিচের সারির কর্মচারীদের জন্য বৃদ্ধির হার সবচেয়ে বেশি রাখার প্রস্তাব দেওয়া হয়, যাতে উচ্চ ও নিম্ন গ্রেডের মধ্যে বেতন বৈষম্য কিছুটা হলেও কমানো যায়। প্রতিবেদন জমা দেওয়ার পর সরকার তা সরাসরি বাস্তবায়ন না করে একটি পর্যালোচনা প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যায়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত হয় একটি উচ্চ পর্যায়ের পুনর্গঠিত কমিটি, যাদের কাজ ছিল কমিশনের সুপারিশগুলো খুঁটিয়ে দেখা, দেশের আর্থিক সামর্থ্যের সঙ্গে তা সমন্বয় করা এবং একটি বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করা। এই কমিটির একাধিক বৈঠকের পরই মূলত ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। দর্শক, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ গ্রেড অনুযায়ী কার বেতন কত হতে পারে। সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী প্রস্তাবিত নবম পে স্কেলে বিদ্যমান ২০টি গ্রেডই অপরিবর্তিত রাখা হচ্ছে, অর্থাৎ গ্রেডের সংখ্যা কমছে না। তবে প্রতিটি গ্রেডের মূল বেতনে বড় ধরনের পরিবর্তন আসছে। প্রথম গ্রেডে বর্তমান সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে ১,৬০,০০০ টাকা। দ্বিতীয় গ্রেডে বর্তমান ৬৬,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে ১,৩২,০০০ টাকা। তৃতীয় গ্রেডে বর্তমান ৫৬,৫০০ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে ১,১৩,০০০ টাকা। চতুর্থ গ্রেডে বর্তমান ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে ১,০০,০০০ টাকা। পঞ্চম গ্রেডে বর্তমান ৪৩,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে ৮৬,০০০ টাকা। ষষ্ঠ গ্রেডে বর্তমান ৩৫,৫০০ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে ৭১,০০০ টাকা। সপ্তম গ্রেডে বর্তমান ২৯,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে ৫৮,০০০ টাকা। নবম গ্রেডে বর্তমান ২২,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে ৪৫,১০০ টাকা। দশম গ্রেডে বর্তমান ১৬,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে ৩২,০০০ টাকা। উল্লেখ্য যে দশম গ্রেডে দেশের একটি বড় অংশ প্রাথমিক শিক্ষক এবং জুনিয়র অফিসাররা রয়েছেন, তাই এই গ্রেডের বৃদ্ধি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে নিচের গ্রেড অর্থাৎ ২০তম গ্রেডে বর্তমান ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে ২০,০০০ টাকা, যা শতাংশের হিসেবে সবচেয়ে বড় বৃদ্ধি। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে নিচের সারির গ্রেডগুলোতে অর্থাৎ ১১ থেকে ২০ নম্বর গ্রেডে বৃদ্ধির হার ১৪০% পর্যন্ত হতে পারে, যেখানে উপরের গ্রেডগুলোতে বৃদ্ধির হার তুলনামূলক কম। তবে গড়ে পুরো কাঠামোতে ১০৫% কাছাকাছি বেতন বৃদ্ধির আভাস পাওয়া যাচ্ছে। এই পুরো তালিকা এখনও চূড়ান্ত সরকারি গেজেটে প্রকাশিত হয়নি, তবে অর্থ মন্ত্রণালয় সূত্রে পাওয়া এই তথ্যই এখন পর্যন্ত সবচেয়ে নির্ভরযোগ্য। দর্শক, এখন প্রশ্ন হলো, এই বিশাল বেতন বৃদ্ধি কি একবারেই কার্যকর হবে নাকি ধাপে ধাপে? সর্বশেষ তথ্য অনুযায়ী সরকারের আর্থিক সামর্থ্য এবং সামগ্রিক অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ যাতে না বাড়ে সেই বিবেচনায় সম্পূর্ণ কাঠামো একবারে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৩ ধাপের একটি পরিকল্পনা আলোচনায় ছিল, যেখানে প্রথম বছর মূল বেতনের অর্ধেক, দ্বিতীয় বছর বাকি অর্ধেক এবং তৃতীয় বছর থেকে অন্যান্য ভাতা কার্যকর করার কথা ছিল। তবে সবচেয়ে সাম্প্রতিক তথ্য বলছে, প্রশাসনিক জটিলতা এড়াতে এবং কর্মচারীদের দীর্ঘদিনের দাবির কথা বিবেচনা করে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটি ৩ ধাপের পরিবর্তে ২ ধাপের একটি নতুন ফর্মুলা প্রস্তাব করার দিকে ঝুঁকছে। এই নতুন ফর্মুলা অনুযায়ী ২০২৬-২৭ অর্থবছর থেকেই একবারে শতভাগ মূল বেতন বৃদ্ধি কার্যকর হতে পারে, আর পরবর্তী ২০২৭-২৮ অর্থবছর থেকে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ অন্যান্য ভাতাগুলো বৃদ্ধি করা হবে।
অর্থাৎ কর্মচারীদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো মূল বেতনের পুরো অংশটাই একবারেই বেড়ে যেতে পারে। শুধু ভাতার অংশটুকু পরের বছরের জন্য অপেক্ষা করতে হতে পারে। এই বিশাল বেতন কাঠামো বাস্তবায়ন করতে সরকারের বাড়তি ব্যয় হবে বিপুল অঙ্কের অর্থ। অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্পূর্ণ নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়নে সরকারের প্রয়োজন হবে অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকা। এই বিশাল আর্থিক চাপ একবারে সামলানো সরকারের পক্ষে কঠিন, তাই ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল নেওয়া হয়েছে। চলতি 2026-27 অর্থবছরের জাতীয় বাজেটে নতুন পে স্কেলের জন্য প্রায় 30 থেকে 35,000 কোটি টাকার একটি বিশেষ থোক বরাদ্দ রাখা হয়েছে। বাজেট ঘোষণার সময় অর্থ মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে যে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। পাশাপাশি প্রতিরক্ষা ও প্রশাসনিক খাতে ব্যয় সংযত রাখার চেষ্টা করা হচ্ছে, যাতে সামগ্রিক বাজেট ভারসাম্য বজায় থাকে। দর্শক, এই পুরো প্রক্রিয়াটি কিন্তু একেবারে মসৃণ ছিল না। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে তাদের ক্ষোভ ও দাবি জানিয়ে আসছিলেন। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এবছরের 5 থেকে 10 এপ্রিল পর্যন্ত দেশব্যাপী 6 দিনের কর্মসূচি পালন করে, যেখানে তাদের মূল দাবি ছিল অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশ, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে 50% মহার্ঘ ভাতা প্রদান, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং পেনশন সুবিধা বৃদ্ধি। এপ্রিল মাসেই মানিকগঞ্জে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে বড় ধরনের প্রতিনিধি সমাবেশও অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা স্পষ্ট ভাষায় বলেন, রাষ্ট্রের উন্নয়নে সরকারি কর্মচারীদের অবদান গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘ 11 বছর ধরে বেতন কাঠামো হালনাগাদ না হওয়ায় তারা চরম আর্থিক সংকটে আছেন। শিক্ষা, চিকিৎসা, বাসা ভাড়া, গ্যাস ও বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় খরচ বহন করা তাদের জন্য দিন দিন কঠিন হয়ে পড়ছে। এই ধরনের চাপ ও দাবির মুখেই মূলত সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুধু কর্মরত কর্মচারীরাই নন, নতুন পে স্কেলের সুফল পেতে পারেন দেশের প্রায় 9 লাখ সাধারণ পেনশনভোগীও। সূত্র বলছে, স্বল্প আয়ের পেনশনভোগীদের জন্য পেনশনের হার সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানো হতে পারে। 20,000 টাকার নিচে যাদের পেনশন, তাদের পেনশন প্রায় দ্বিগুণ পর্যন্ত বাড়তে পারে বলে জানা গেছে। পাশাপাশি পেনশন গ্র্যাচুইটির হারও পুনর্নির্ধারণের বিষয়টি বিবেচনায় রয়েছে। এটি নিঃসন্দেহে দেশের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য একটি বড় স্বস্তির খবর, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কম পেনশনে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অন্তর্ভুক্তি নিয়ে দীর্ঘদিনের যে সংশয় ছিল, সেটিও এখন অনেকটাই কেটে গেছে। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী নতুন জাতীয় বেতন কাঠামোয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও অন্তর্ভুক্ত থাকছেন। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ দেশের লক্ষ লক্ষ বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক কর্মচারী দীর্ঘদিন ধরে সরকারি পে স্কেলের বাইরে থেকে তুলনামূলক কম বেতনে কাজ করে আসছিলেন। যদি তারা নতুন কাঠামোয় যুক্ত হন, তাহলে এটি হবে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। উল্লেখযোগ্য বিষয় হলো, সাধারণ প্রশাসনের পাশাপাশি বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য আলাদা আলাদা কমিটি ও কমিশন কাজ করেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন বিচার বিভাগের কর্মকর্তাদের জন্য আলাদা সুপারিশ তৈরি করেছে, আর সশস্ত্র বাহিনী বেতন কমিটি সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের জন্য পৃথক সুপারিশ প্রস্তুত করেছে। সরকারি 3টি সুপারিশই একসঙ্গে পর্যালোচনা করে একটি সমন্বিত কাঠামোয় নিয়ে আসার চেষ্টা করছে, যাতে বিভিন্ন খাতের মধ্যে বেতন বৈষম্য তৈরি না হয়। অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, এত বিশাল অঙ্কের বেতন বৃদ্ধি একসঙ্গে বাজারে ছাড়া হলে তা স্বল্প মেয়াদে চাহিদা বাড়িয়ে মূল্যস্ফীতির চাপ আরও বাড়িয়ে দিতে পারে। এই কারণেই সরকার ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নিয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আরেক অংশের অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘদিন বেতন না বাড়ায় সরকারি খাতে দক্ষ জনবল ধরে রাখা কঠিন হয়ে পড়েছিল। বেসরকারি ব্যাংক ও বহুজাতিক প্রতিষ্ঠানের তুলনায় সরকারি
বেতন কাঠামো অনেক পিছিয়ে গিয়েছিল, তাই এই বেতন বৃদ্ধি মেধাবী জনবল ধরে রাখতে সহায়ক হবে বলেও তারা মনে করছেন। সাম্প্রতিক সময়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বেতন নিয়েও আলোচনা হয়েছে, যেখানে সরকারি খাতে মেধাবী জনবল ধরে রাখতে যৌক্তিক বেতন কাঠামোর দাবি উঠেছে, যা নবম পে স্কেলের প্রেক্ষাপটকে আরও জোরালো করছে। দর্শক, এখন আসি আজকের প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। গেজেট প্রকাশের পর ঠিক কি ঘটতে পারে তার একটি সম্ভাব্য চিত্র। প্রথমত, গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে অর্থ বিভাগ থেকে একটি পরিপত্র জারি হবে, যেখানে বেতন নির্ধারণ বা পে ফিক্সেশনের সুনির্দিষ্ট পদ্ধতি বলে দেওয়া হবে। প্রতিটি মন্ত্রণালয় ও দপ্তরকে তাদের কর্মচারীদের নতুন বেতন নির্ধারণ করে আইবাস প্লাস প্লাস সিস্টেমে হালনাগাদ করতে হবে। দ্বিতীয়ত, যেহেতু সরকার বলেছে 1 জুলাই থেকে বকেয়া সহ সুবিধা দেওয়া হবে, তাই গেজেট যখনই প্রকাশিত হোক না কেন, কর্মচারীরা জুলাই মাস থেকে গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত সময়ের বকেয়া অর্থ একসঙ্গে বা কিস্তিতে পেতে পারেন। তৃতীয়ত, নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার পর বাজারে একটি স্বল্পমেয়াদী প্রভাব পড়তে পারে, বিশেষ করে আবাসন, ভোগ্যপণ্য এবং শিক্ষা প্রতিষ্ঠানের বেতন কাঠামোতেও এর প্রভাব দেখা যেতে পারে। চতুর্থত, বেসরকারি খাতেও একটি ধরনের চাপ তৈরি হতে পারে, কারণ সরকারি বেতন বাড়লে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ওপরও কর্মী ধরে রাখতে বেতন বাড়ানোর একটি পরোক্ষ চাপ তৈরি হয়। পঞ্চমত, যেসব খাত এখনো আলাদা সুপারিশের অপেক্ষায় আছে, যেমন স্বায়ত্তশাসিত সংস্থা বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারীরা, তাদের জন্য গেজেট প্রকাশের পর একটি নতুন দাবি ও আলোচনার পরিসর তৈরি হতে পারে। তবে দর্শক, একটি বিষয় স্পষ্ট করে বলে রাখা প্রয়োজন, এই পুরো প্রক্রিয়ায় এখনো কিছু অনিশ্চয়তা থেকে যাচ্ছে। প্রথমত, চূড়ান্ত গেজেট এখনো প্রকাশিত হয়নি, তাই এখানে উল্লেখিত সংখ্যাগুলো এখনো চূড়ান্ত নয়, পরিবর্তিত হতে পারে। দ্বিতীয়ত, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচনী কার্যক্রম এবং সরকার পরিবর্তনের সম্ভাবনার প্রেক্ষাপটে এই প্রক্রিয়া কতটা মসৃণভাবে এগোবে তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। অতীতে দেখা গেছে বিভিন্ন কারণে এই ধরনের বড় সিদ্ধান্ত পিছিয়ে গেছে। তৃতীয়ত, অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে সরকারের কিছু তহবিল অন্যান্য জরুরি খাতে, যেমন জ্বালানি ভর্তুকি, কৃষি ঋণ মওকুফ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরিয়ে নেওয়ার নজিরও রয়েছে, যা ভবিষ্যতে বাস্তবায়নের গতিতে প্রভাব ফেলতে পারে। তাই আমরা দর্শকদের অনুরোধ করব, ধৈর্য ধরে সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করুন এবং কোনো অসমর্থিত গুজবে কান দেবেন না। এবার চলুন কিছু সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া যাক, যা প্রায় প্রতিটি সরকারি কর্মচারীর মনে ঘুরছে। প্রশ্ন 1, নবম পে স্কেল ঠিক কবে কার্যকর হবে? উত্তর হলো, সরকারের ঘোষণা অনুযায়ী 1 জুলাই 2026 থেকে কার্যকর ধরা হচ্ছে, তবে গেজেট প্রকাশ কিছুটা বিলম্বিত হতে পারে, আর প্রকাশিত হলে বকেয়া সহ সুবিধা মিলবে। প্রশ্ন 2, গ্রেডের সংখ্যা কি কমছে? উত্তর হলো, সাম্প্রতিক তথ্য অনুযায়ী বিদ্যমান 20টি গ্রেডই বহাল থাকছে। গ্রেড কমানোর আগের আলোচনা থেকে সরে এসেছে সংশ্লিষ্ট কমিটি। প্রশ্ন 3, অবসরে যাওয়া কর্মচারীরা কি সুবিধা পাবেন? উত্তর হলো, পেনশনভোগীদের জন্য আলাদা সুবিধার সুপারিশ রয়েছে। বিশেষ করে স্বল্প আয়ের পেনশনভোগীদের জন্য বড় ধরনের বৃদ্ধির প্রস্তাব আছে। তবে অতীতের পে স্কেলগুলোতে অবসরপ্রাপ্তদের পুরোপুরি অন্তর্ভুক্ত করা হয়নি বলে কিছুটা সংশয় থেকেই যাচ্ছে। প্রশ্ন 4, ভাতাগুলো কবে বাড়বে? উত্তর হলো, প্রাথমিক ইঙ্গিত অনুযায়ী প্রথম বছরে শুধু মূল বেতন বাড়বে। বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ অন্যান্য ভাতা বাড়তে পারে পরবর্তী অর্থবছর থেকে। দর্শক, সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য শুধু একটি বেতন বৃদ্ধির ঘোষণা নয়, এটি তাদের দীর্ঘদিনের সংগ্রাম, প্রতীক্ষা এবং মর্যাদার লড়াইয়ের একটি বড় প্রতিফলন। 11 বছর ধরে একই বেতন কাঠামোয় থাকা লাখ লাখ পরিবার এখন নতুন আশার আলো দেখছেন। তবে চূড়ান্ত গেজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত পুরোপুরি নিশ্চিত হয়ে কিছু বলা কঠিন। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি, গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব।
দর্শক, আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনার কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে এখনই লাইক বাটনে চাপ দিন। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনি কোন গ্রেডে কর্মরত এবং নতুন পে স্কেল নিয়ে আপনার প্রত্যাশা কি। আর যদি এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চেপে দিন, যাতে নবম পে স্কেল সংক্রান্ত প্রতিটি ব্রেকিং আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি শেয়ার করুন আপনার পরিচিত সরকারি চাকরিজীবী বন্ধু, আত্মীয় বা সহকর্মীদের সঙ্গে, যাতে তারাও সঠিক তথ্য জানতে পারেন। দেখা হবে আগামী প্রতিবেদনে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।